ভারতের অর্থনৈতিক সংস্কার, সেই অর্থনৈতিক সংস্কার করেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রাক্তন প্রধানমন্ত্রী যদি শক্ত হাতে হাল না ধরতেন তাহলে ভারতের অর্থনীতি আজকে এই জায়গাতে পৌঁছাতো না। ভারত এখন অর্থনীতিতে চীন, আমেরিকা, জার্মানি, এই যে বিশ্বের উন্নততর দেশগুলি, সেই উন্নততর দেশগুলির সঙ্গে কিন্তু চোখে চোখ রেখে যে কথা বলছে, তার থেকে সেই চোখে চোখ রেখে কথা বলার জন্য যার অবদান সব থেকে বেশি ছিল, তিনি হচ্ছেন ভারতের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। তার সরকারের আমলে যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, সেটা মোটেও সহজ ছিল না, হাজার চাপ ছিল। কংগ্রেসের বহু সাংসদ কিন্তু তার এই যে আর্থিক পলিসি, সেই আর্থিক পলিসির সঙ্গে কিন্তু সহমত ছিলেন না। যেহেতু তিনি ইউপিএ 1 এবং ইউপিএ 2 দুই সরকারের আমলেই তিনি জোট সরকার চালিয়েছিলেন, সেই জোট সরকারেও কিন্তু তীব্র মতভেদ ছিল তার এই আর্থিক পলিসিতে। তারপরেও কিন্তু পিছু হটেননি প্রয়াত প্রধানমন্ত্রী। তিনি বুঝেছিলেন ভারতবর্ষের যুব সমাজকে, ভারতবর্ষের আর্থিক উন্নয়নকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে বিশ্ব অর্থনীতিতে ভারতের যদি পৌঁছে দিতে হয় ভারতীয় অর্থনীতিকে, তাহলে একটা কঠোর সংস্কার প্রয়োজন। সেই সংস্কারটা তিনি নীরবে বসে দিল্লিতে করেছিলেন। হয়তো এত প্রচার করেননি, ঢাক ঢোল পেটাননি, আত্মগরিমার প্রচার করেননি, ছবি বেশি করে ছবি ছাপাননি, নিজেকে তুলে ধরেননি, কিন্তু নিজের চেয়ারে বসে তিনি ছিলেন পণ্ডিত, তিনি ছিলেন অর্থনীতির বিশিষ্ট একজন মানুষ। তিনি তার যে কাজটা, সেই কাজটা তার চেয়ারে বসে নীরবে করেছিলেন, যার জন্যই আজকে সুফল পাচ্ছে এই 140 কোটির ভারতবাসী। এবার আমরা সরাসরি কথা বলে নেব বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সুপর্ণ মৈত্রর সঙ্গে। ডক্টর সুপর্ণ মৈত্র, তিনি একজন ভারতের একজন বিখ্যাত অর্থনীতিবিদ। ডক্টর সুপর্ণ মৈত্র, তার সরকারের আমলে নেওয়া যে সমস্ত সিদ্ধান্ত, আর্থিক সিদ্ধান্ত, সেগুলোকে কিভাবে দেখছেন, এবং সেগুলো যদি না দিতেন তাহলে কি সত্যিই আজকে ভারতবর্ষ দেশের বিশ্বের দরবারে পৌঁছাতো অন্তত আর্থিক উন্নয়নের দিক থেকে? আসুন এবার শুনে নি সুপর্ণ মৈত্র, ডক্টর সুপর্ণ মৈত্র তিনি ঠিক কি বলছেন। আসুন শুনে নি এই অর্থনীতিবিদের মুখ থেকে। প্রথমে আজকে যখন আমরা এরকম একজন মহিরুহকে স্মরণ করছি, তার আগে যে মানুষটাকে কৃতিত্ব দেব এই মহিরুকে ভারতবর্ষকে উপহার দেওয়ার জন্য, সেই মানুষটির নাম হচ্ছেন পূর্বতন প্রধানমন্ত্রী ভারতবর্ষের পিবি নরসিমহা রাও। উনি যদি এরকম একজন মানুষকে সেই দায়িত্ব না দিতেন, তাহলে কিন্তু বোধহয় আজকে ভারতবর্ষ ঠিক এই জায়গায় আসতে পারতো না যেটা আজকে আমরা এসে পৌঁছেছি। এক। দুই হচ্ছে, যখন আইজি প্যাটেল তাকে প্রথমে পিবি নরসিমহা রাও বলেছিলেন যে আপনি এই সময় আমাদের অর্থমন্ত্রী হন, উনি কিন্তু সেটা করেননি। এবং ডক্টর মনমোহন সিং তখন ইউজিসি চেয়ারম্যান ছিলেন, এবং উনি ভাবতেও পারেননি যে ওনাকে ইউজিসি চেয়ারম্যান থেকে ওনাকে ফাইন্যান্স মিনিস্টার উনি করবেন। এবং সেই হচ্ছে গোড়াপত্তন। সুতরাং প্রথমে আগে জানিয়ে রাখি, যে মানুষটাকে জন্য আমরা ডক্টর মনমোহন সিংকে পেয়েছি, সেই মানুষটার নাম হচ্ছে পিবি নরসিমহা রাও। এক। দুই হচ্ছে, আজকে কি ক্ষতি হলো তার আগে কি কি ক্ষতির মুখ থেকে উনি আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন সেটা বোধহয় বোঝা উচিত। এবং উনি যে পার্টির মেম্বার ছিলেন, সেখানেও কিন্তু উনি যখন এই বাজার অর্থনীতি বা এই গ্লোবালাইজ লিবারালাইজ মানে এই বিশ্বায়নের ভূরায়নের দিকে যখন যাচ্ছেন, তখন পার্টির মধ্যে পার্টির বাইরেও কিন্তু প্রবল চাপ উনি যারা ওদের পার্টির অ্যালাই মানে কমিউনিস্ট হোক বা যেসব কর্পোরেট বা বহুজাতিক সংস্থা ভারতের যারা আছেন এবং যারা সবসময় প্রোটেকশন বা সুরক্ষিত থাকতে চান, যারা কখনোই বাজার খুলতে চাননি, কিন্তু তাদের প্রত্যেকটা যুক্তি অগ্রাহ্য করে কিন্তু তিনি সেদিন সেই বাজারটা খুলে দিয়েছেন এবং খুলতে বাধ্য হয়েছিলেন। তার কারণ আমরা যে অবস্থায় তখন দাঁড়িয়েছিলাম 44 থেকে 91, তার কারণ আমরা যদি এই 77 বছর ভাগ করি,
তার মানে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে 44 থেকে 91 এবং 91 থেকে এখন। 44 থেকে 91 আমরা দেখেছি একটা প্রোটেক্টেড ইকোনমি, লাইসেন্সড ইকোনমি, এবং সেটা কোথায় গিয়ে ভারতবর্ষকে দাঁড় করিয়েছিল। সেখান থেকে উনি বার করে ইন্ডাস্ট্রিয়াল পলিসিটাকে তৈরি করা, ট্রেড পলিসিটাকে আরো বেশি মডার্ন করা, এই যে এক্সপোর্ট সাবসিডি সেগুলোকে তুলে দেওয়া। আচ্ছা, তবে স্টেট ট্রেডিং কোম্পানি তারাই একমাত্র বাজারে থাকবে, অন্যরা থাকবে না, এইগুলোকে সরিয়ে দেওয়া। সুতরাং সবকিছু করে উনি একটা এই যে একটা বাতাস নিয়ে এসেছিলেন। ভারতবর্ষ কিন্তু সেদিনই মানে স্বাধীন ভারতবর্ষ অনেকদিন পরে আর্থিকভাবে কিন্তু তারা কিন্তু আবার বিশ্বের ম্যাপে উনি পৌঁছে দিতে সাহায্য করেছিলেন এই মানুষটা। এক, দুই হচ্ছে আজকে যে আমরা এই যে অধিকার ভিত্তিক যে কাঠামো বা রাইট বেস ফ্রেমওয়ার্ক, ওর সময় কিন্তু আরটিআই, নারেগা বা আমেরিকার সাথে নিউক্লিয়ার ডিল, হ্যাঁ, এটা কিন্তু ওনার সময় সম্ভব হয়। সুতরাং একটা মানুষ যিনি ওই রকম একটা দারিদ্র্য থেকে এসছেন এবং সেই প্রতিকূলতা বাদ দিয়েও সবকিছু কাটিয়ে উঠে করে ভারতবর্ষকে এই জায়গাতে নিয়ে এসছেন, এবং সেই জন্য আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু যখন এক্স হ্যান্ডেলে লিখেছেন, উনিও কিন্তু এই কথাটাই লিখেছেন যে একটি সাধারণ বাড়ি থেকে বেরিয়ে এসে এত নামী অর্থনীতিবিদ এবং ভারতবর্ষের বিভিন্ন পজিশনে উনি কাজ করেছেন, ফিনান্স মিনিস্টার, এবং প্রত্যেকটা জায়গায় উনি তার ছাপ ছেড়ে দিয়ে গেছেন। এবং যখন প্রাইম মিনিস্টার মোদী যখন সিএম ছিলেন, তখন উনি বলেছেন যে মনমোহন সিংকে যখন তিনি দেখা করতে আসছেন, তার যে বিচক্ষণতা এবং তার যে হিউমিলিটি, সেটা কিন্তু সবসময় চোখে পড়েছেন। সুতরাং এমন একজন প্রধানমন্ত্রী যাকে সবাই মিলে মনে করছেন, এবং উনি বারবার নিজের কাজের মাধ্যমে বেঁচে থাকতে চেয়েছেন এবং ভারতবর্ষকে মুক্ত করে দিয়ে গেছেন সেই 44 থেকে 91 থেকে। সুতরাং সত্যি এটা খুব দুঃখের দিন এটাতে, কিন্তু মানুষ তো চিরকাল বেঁচে থাকবে না, তার কাজের মাধ্যমে বেঁচে থাকে। তো তিনিও যেরকম ভাবে তিনি হয়তো বাধ্য হয়ে বুঝতে পেরেছিলেন যে বাজারটা খোলা ছাড়া কোনো উপায় নেই, ভারতবর্ষকে কিন্তু এখনো আবার সেই রকম জিনিস করতে হবে। কারণ মনমোহন সিং হয়তো চলে গেলেন, কিন্তু যারা প্রোটেকশন পছন্দ করেন সেই মানুষগুলো কিন্তু আজও আছেন এখানে। সুতরাং আমাদের, এবং সেটা মাঝে মাঝেই দেখা যায় যে আমরা এত শুল্ক বাড়িয়ে দিই যে হয়তো আমেরিকান গুডস বা অন্য আসতে পারে না, কিন্তু অন্য বাজারে যখন আমরা রপ্তানি করতে চাই, আমরা চাই সেই বাজারে শুল্ক কম থাকবে। সুতরাং আমাদের যদি বিশ্বের বাজারে যদি আমাদের থাকতে হয়, গ্লোবাল ম্যাপে যদি আমরা থাকতে হয়, তাহলে কিন্তু মনমোহন সিং চলে গেছেন, কিন্তু মনমোহন সিং এর সমস্যাগুলো কিন্তু যায়নি। এবং সেই জন্য আমাদেরকে কিন্তু বাজারটাকে খুলতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে এই বাজার অর্থনীতিতে, যাতে আমরা পেরে উঠতে পারি। নীল, প্রয়াত প্রধানমন্ত্রী ভারতবর্ষের গ্রামীণ ভারতে ব্যাংকিং সেক্টরের উপর কিন্তু প্রচন্ড জোর দিয়েছিলেন, এবং তিনি কিন্তু এই যে ডাক বিভাগ থেকে যে ডাক বিভাগকেও ফিনান্সে মানে ডাক বিভাগে যাতে সাধারণ মানুষ গিয়ে সঞ্চয় করতে পারে তার দিকেও কিন্তু নজর দিয়েছিলেন। এই যে গরিব মানুষের অর্থ যাতে গরিব মানুষ সঞ্চয় করতে পারে, তার অবদান ভারতবর্ষে কতখানি আছে? না, আমি একটা জিনিস আমি বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে উনি প্রত্যেকটা জিনিস যেটা করার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে কি করে ভারতবর্ষকে এইরকম প্রোটেকশন মুক্ত করা যায়, তারা বিশ্বায়নের বাজারে করে। কিন্তু সব বিষয় তো সবসময় সম্ভব হয় না। আজকে যদি আমরা ভারতকে 77 বছরে দেখি, আমরা দেখেছি যে আগের সময় আমরা কিন্তু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা লাভার্থী, যেটা 2014 থেকে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, সেই রকম ব্যাপারে কিন্তু আমরা দেখিনি। নিশ্চয়ই তখনও একটা কিন্তু ওই জনধন যোজনা ছিল বা যা কিছু ছিল, কিন্তু তা সত্ত্বেও 2000 এই যে রাইট বেস ফ্রেমওয়ার্কটা কিন্তু 2013-তে তৈরি হয়েছে, যখন মানরেগার কথা আমরা 100 দিনের জব, এটা একটা সাংবিধানিক স্বীকৃতি পায়, বা রাইট টু ইনফরমেশন, রাইট টু এডুকেশন, জব গ্যারেন্টি, এগুলো। কিন্তু তা সত্ত্বেও আমরা তো ব্যাংক ন্যাশনালাইজেশন দেখেছি 69 সালে, তারপরে তো
একেবারেই ভারতবর্ষের আর্থিক যে উন্নয়ন, সেই উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে তিনি কিভাবে কাজ করেছিলেন তা কিন্তু জানালেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সুপর্ণ মৈত্র। এবং ভারতবর্ষের ব্যাংকিং সেক্টর, সেই ব্যাংকিং সেক্টর সংস্কারেও কিন্তু সমানভাবে আগ্রহী ছিলেন তিনি। এবং ভারতবর্ষ যেভাবে নেহেরুর আমল থেকে, প্রয়াত আরেক প্রধানমন্ত্রী নেহেরুর আমল থেকে যেভাবে ভারতবর্ষ যাত্রা শুরু হয়েছে, সেই ভারতবর্ষ যে 2011 সাল বা 2010 সালে সেইভাবে যে এগোতে পারবে না, অর্থাৎ কোথাও যে একটা আর্থিক সংস্কার সেটা দরকার। এবং সেই সঙ্গে ভারতীয় শিল্পপতিদের যদি বিশ্বের দরবারে যদি তাদের যদি পৌঁছাতে হয়, তাহলে আর্থিক সংস্কার ছাড়া উপায় নেই। কারণ ভারত তখন মনে করছেন যে আমেরিকার পণ্যের জন্য যদি বেশি করে শুল্ক ব্যবহার করে, বা আমেরিকার পণ্যের জন্য বা ইউরোপের দেশের পণ্যগুলোর জন্য যদি শুল্ক বসায়, তাহলে ভারতীয় পণ্যের উপরেও কিন্তু শুল্ক একইভাবে বসাবে ইউরোপ এবং আমেরিকার দেশগুলি। সেই জায়গাতে শুল্ক কমিয়ে একটা ব্যালেন্স আনার চেষ্টা করেছিলেন। অর্থাৎ ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে, ভারতে যাতে বিদেশি বিনিয়োগ আসে, বিদেশি শিল্পপতিরা যাতে এখানে এসে কলকারখানা করে, অন্যদিকে ভারতের যারা শিল্পপতি, ভারতের যে কুটির শিল্প, ভারতের যে মশলা শিল্প, সেইগুলো যাতে বিদেশের মাটিতে আরো বেশি এক্সপোর্ট হয়, অর্থাৎ রপ্তানি হয়। কারণ রপ্তানি হলেই ভারত সরকারের কোষাগারে আয় বাড়বে এবং ভারতের যে শিল্প ব্যবস্থা সেটার একটা চাকা ঘুরবে। এইটা প্রথমেই তিনি উপলব্ধি করেছিলেন এবং তিনি একজন অর্থনীতিবিদ। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিভাবে এটার একটা ব্যালেন্স করা যায় তার জন্য সুস্পষ্ট একটা রেখা তৈরি করেছিলেন, যার সুফল কিন্তু আমরা এখন ভোগ করছি। আবারও আমরা সরাসরি চলে যাব ডক্টর সুপর্ণ মৈত্রর কাছে, বিশিষ্ট অর্থনীতিবিদ। আসুন শুনি এর পরবর্তীতে তিনি আরো কি কি বলছেন। আসুন সুপর্ণবাবু কি বলছেন শুনি। সুতরাং মানুষের হাতে পয়সা দেওয়ার ব্যাপারে কতটা কংগ্রেস সরকার সফল, এই ব্যাপারে আমি কিন্তু একটু সন্দিহান। দ্বিতীয়ত প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং, তিনি রাজনীতিতে খুব বেশি কথা বলতেন না, তার জন্য বহু কটূক্তি তাকে শুনতে হয়েছে। সেই জায়গা থেকে এই যে 10টা বছর গভর্নমেন্ট চালিয়েছে নীরবে বসে, সেটা মানে, এবং তিনি তো একজন অর্থনীতির, যেহেতু একজন পণ্ডিত ব্যক্তি, রাজনীতি এবং অর্থনীতি দুটোকে সম্পূর্ণ আলাদাভাবে ভাবতেন এবং ভারতবর্ষকে অর্থনৈতিক দিক থেকে স্টেবিলিটি রাখতে গেলে যা যা করার তাই করতেন। সেই সময় আপনি কি মনে করেন কতটা চাপ ওনার উপর ছিল? প্রথম কথা হচ্ছে যে চাপ তো প্রচন্ড চাপ। আমি যদি ওনার সাথে একটা তুলনা টানতে যাই, আজকে যখন আমরা কথা বলছি 27শে ডিসেম্বর 2024, আমরা আরেকজন মহিরুহু অর্থনীতিবিদকে তো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রেই দেখতে পাচ্ছি। তিনজন ভাই বোনেরা বা অন্যরা তারা কি বিপদে আছেন। সুতরাং আমরা তো দেখতেই পাচ্ছি যে সেটা কি করে করেছেন। এক, দুই হচ্ছে কংগ্রেস, মানে কংগ্রেস কি পুরোভাবে ওকে সাপোর্ট করতে পেরেছিল? হ্যাঁ, তা হয়তো করে উঠতে পারেননি, কিন্তু তা সত্ত্বেও, যেটা নীল আপনি সঠিকভাবেই প্রশ্ন করছেন, যে সবকিছু মিলিয়েও কিন্তু উনি চেষ্টা করেছেন যে কি করে কাজটা করা যায়। এবং সেটা, এবং আজকে মনমোহন সিংকে সবাই স্মরণ করছেন এতে, এবং উনি সেই পথ দেখিয়েছেন। কিন্তু খুশি হতাম যে কংগ্রেস পার্টি তারাও যদি পিভি নরসিংহ রাওকে সেই সম্মানটা দিতেন। দ্বিতীয়ত নিউক্লিয়ার ডিল নিয়ে বামেদের কড়া আক্রমণের মুখে পড়েছিলেন এবং সেই সময়তে প্রকাশ কারাত সবচাইতে মনমোহন সিংয়ের সমালোচক ছিলেন। এবং তারপরও দেখা গেছে যে ফেডারেল স্ট্রাকচারে ধরুন ত্রিপুরা, কেরল এবং পশ্চিমবঙ্গকেও সমানভাবে সাহায্য করে গেছিলেন। এবং একটা সময় ইউপিএ 2 থেকে প্রকাশ কারাতের সিদ্ধান্ত অনুযায়ী বা সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্ত অনুযায়ী পলিট ব্যুরোর সরকার প্রত্যাহার করে নিয়েছিল বামেরা। সেই জায়গাতে দাঁড়িয়ে বামেরা ওনাকে, এই যে ওনার সঙ্গে যে গভর্নমেন্ট চালিয়েছেন ইউপিএ 1 এবং ইউপিএ 2 এর মিডিল পর্যন্ত, বামেদের কতটা প্রেশার ওনাকে সহ্য করতে হয়েছে? প্রথম কথা হচ্ছে যে বামেরা সবসময় সুবিধাতে ছিলেন, কেন বামেদের কোনোদিনই ন্যাশনাল রেসপন্সিবিলিটি নিতে হয়নি। ন্যাশনাল রেসপন্সিবিলিটি না নিলে কখনো প্রবলেমে সবসময় আমার যেটা বারবারই মনে হয়েছে
যে ওদের আপত্তিগুলো ভীষণভাবে অ্যাক্টিভিস্ট হিসেবে ওরা কাজ করেছেন লেফট পার্টিটা। তার কারণ ওরা মাত্র 3টে জায়গায় তখন অপারেট করতেন, এখন একটা জায়গায় মাত্র ভারতবর্ষে পড়ে আছে, কেরালাতে। এবং তারা সবসময় মানে বাইরে থেকে সাপোর্ট দিয়েছেন বা কিছু করেছেন, বাট কংগ্রেস ওয়াজ দেয়ার বেস্ট অ্যালাই, ঠিক আছে। সুতরাং মনমোহন সিং যে খুব একটা ফিসকাল করে চলেছেন এখন, কারেন্ট প্রাইম মিনিস্টার করছেন না, এইরকম কোন রকম আমি কম্প্যারিজনে যেতে রাজি নই। কিন্তু কমিউনিস্টের প্রথম কথা হচ্ছে, কমিউনিস্টের যে ফাইন্যান্সিয়াল পলিসি সেটা কখনোই কোনো দেশকে সেরকম ভাবে আগে নিয়ে যেতে সাহায্য করে না। আমি তো সেই জায়গাতেই প্রশ্ন করছি যে কমিউনিস্টদের ফাইন্যান্সিয়াল যে দর্শন, কমিউনিস্ট কেন, তার নিজের কংগ্রেসেও তো অনেক সাপোর্ট পাননি তিনি, ঠিক আছে। তিনি কংগ্রেসে পাননি। যারা যেসব ভারতবর্ষের শিল্পপতিরা যারা এই বাজারটাকে ক্লোজ বাজার চাইছিলেন, কম্পিটিশনে ভয় পেয়েছেন, তারাও সাপোর্ট করেননি। কিন্তু তা সত্ত্বেও তিনি করেছেন, তার কারণটা হচ্ছে তার ওইটা না করা ছাড়া কোনো উপায় ছিল না। এক, দুই হচ্ছে তিনি ওটা বিশ্বাস করেছেন বলে করেছেন, এবং সেটা না করার উপায় নেই। একদম শেষ কোশ্চেন আপনাকে করব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকেও তিনি সঙ্গে নিয়েছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেত্রীও তাকে একসময় সাহায্য করেছিলেন গভর্নমেন্ট চালাতে। মমতার সঙ্গে চলাটা প্রধানমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং এর কতটা অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল? আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা রাজনৈতিক দলের তার নিজস্ব বাধ্যবাধকতা থাকে, প্রত্যেকটা রাজনৈতিক দলের থাকে। তার কারণ তারা যখন নির্বাচন লড়তে যান, তারা তাদের বিচারধারা আদর্শ সেটা মানুষের সামনে রাখেন, মানুষ সেটা বিশ্বাস করে তাকে নির্বাচিত করে। এবং সেরকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকেও মানুষ হয়তো করছেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে যারা বেশি সংখ্যক ভোট পেয়ে ভারত চালাচ্ছেন হয়তো, হ্যাঁ, তাদের সাথে অনেক সময় অন্য দলের বিচারধারা না মিলতে পারে, কিন্তু কিছু কমন মিনিমাম প্রোগ্রাম থাকতে পারে, বা সংবিধানের কিছু বাধ্যবাধকতা থাকতে পারে, যেটা দুদলকে একসাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপে বাধ্য করে কাজ করতে। সেখানে দুজন পরিণত রাজনীতিবিদ হিসেবে ডক্টর সিং এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা সেরকম ভাবে কাজ করেছেন। তারা সংবিধানটাকে তো কেউ উল্লঙ্ঘন করতে পারবেন। আমি একটা জিনিস, আমি একটা দিকে আসতে চাইছি যে দেখুন, মনমোহন সিং বিগত 10 বছরে তার সব থেকে একসময় বড়সড়ি বামেরা প্রত্যাহার করে নিল নিউক্লিয়ার ডিলে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিএ 2 থেকে সিদ্ধান্ত সমর্থন প্রত্যাহার করলো পেট্রোল, ডিজেল এবং গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য। এই যে পরপর একজন প্রাইম মিনিস্টার। আমি আবার বলছি যে প্রথম কথা হচ্ছে যে ডক্টর মনমোহন সিং এগুলোকে সার্ভাইভ করেছেন, ঠিক আছে, এবং উনি মনে করেছেন ওটা করার দরকার। তার কারণটা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল যদি শুধুমাত্র পলিটিক্যাল কম্পালশনে চলে তাহলে কিন্তু দেশটা এগোয় না। ভাগ্যিস ওনার পরিস্থিতি ওনাকে বাধ্য করেছে, এবং উনিও সেটাকে বিশ্বাস করতেন বলে উনি সেটা করেছেন। ওনার সেই দূরদৃষ্টি ছিল, ওনার বোঝার অবস্থা ছিল, এবং ভারতবর্ষের অবস্থাও ভীষণ দুরবস্থা ছিল 1947 থেকে 1991। আমরা কি করতাম, এবং প্রাইম মিনিস্টার নেহেরু, আমি তার কোনো দোষারোপ করছি না, কিন্তু উনিও তো পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা গভর্নমেন্ট আন্ডারটেকিং গুলোকেই কমান্ডিং হাইটস অফ ইকোনমি বলে মনে করতেন, এবং সেগুলোকেই মনে করতেন যে দে উইল বি দ্য এমপ্লয়মেন্ট ক্রিয়েটার, তারাই সবকিছু করবেন। হ্যাঁ, এবং আস্তে আস্তে সেই মডেলটা যে সেরকম ভাবে কাজ করেনি, হ্যাঁ, এবং প্রত্যেকেই লেভেল প্লেইং ফিল্ড দেওয়া উচিত, কাজ করা উচিত, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, চলে এসছেন, কারণ তার মনে হয়েছে যে তাদের ওই সিদ্ধান্ত নিতে হতো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি হয়তো দেশের সরকার চালাতেন, তাহলে কি অতটা তিনি পপুলিস্ট থাকতে পারতেন? যেটা তিনি মানে বাইরে থাকলে কম্পালশনটা ছোট গভর্নমেন্ট চালাবে, যেটা বামেদের তো কোনো কম্পালশন নেই, বিকজ তারা কোনোদিন ন্যাশনাল গভর্নমেন্ট চালায়নি। তৃণমূল কোনোদিন ন্যাশনাল গভর্নমেন্ট চালায়নি। ন্যাশনাল গভর্নমেন্ট চালিয়েছে মাত্র দুটো পার্টি, কংগ্রেস আর বিজেপি, আর জনতা দল কিছুদিন, ঠিক আছে। সুতরাং যারা চালায়নি তাদের তো সেই পজিশনেই যে বসেনি, তার সাথে তাদেরকে নিয়ে কি আলোচনা হয়। ধন্যবাদ।
আপনারা শুনছিলেন ডক্টর সুপর্ণ মৈত্র, বিশিষ্ট অর্থনীতিবিদ, তিনি ঠিক কি বলছিলেন। অর্থাৎ প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংকে যতটা নীরব বলা হতো, তিনি নীরবে কাজ করতেন, কিন্তু কি চাপ তার উপর ছিল সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। এমন একজন প্রধানমন্ত্রী যার উপর থেকে দুটো সরকার কিন্তু দুটো মার্জনা করবেন, দুটো রাজনৈতিক দল পরপর সমর্থন প্রত্যাহার করেছিলেন। বামেরা প্রত্যাহার করেছিলেন নিউক্লিয়ার ডিলে, আর তৃণমূল কংগ্রেস করেছিল হচ্ছে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির জন্য। তারপরেও কিন্তু মাথা ঠান্ডা রেখে দিল্লিতে বসে সরকারটা পরিচালনা করেছিলেন। সেই সঙ্গে ভারতবর্ষের আর্থিক যে সংস্কার, সেই আর্থিক সংস্কারে কোনো আঞ্চলিক দলের যে বাধ্যবাধকতা, সেটাকে কিন্তু তিনি মানতে চাইছিলেন না, এবং তিনি মানেননি। তার সুফল কিন্তু এখন গোটা ভারতবর্ষ কিন্তু ভোগ করছে। এটা কোথাও আজকের দিনে একটা মানতে হবে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপনের বিরতির পর আমরা ফিরে আসছি মনমোহন সিংয়ের আরো সমস্ত অজানা তথ্যে বা অজানা কাহিনীতে।